আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর, ঝিনাইদহের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের অনলাইন ক্লাসের সাথে প্রতিদিনই যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। সমাসের ধারাবাহিক আলোচনায় আজকে আমার পাঠ বহুব্রীহি সমাস। আজকে আমি আলোচনা করব বহুব্রীহি সমাসের উপর। আমাদের আলোচ্য বিষয় বহুব্রীহি সমাস। আজ আমরা জানব বহুব্রীহি সমাস কাকে বলে, কত প্রকার এবং কি কি, সেগুলো সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই বহুব্রীহি সমাস কি। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ বোঝায় না, অর্থাৎ যে সমাসের সমস্যমান পদগুলোর কোনোটির পূর্ব বা পর পদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদের অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। আমরা আগের ক্লাসে সমস্যমান পদগুলো সম্পর্কে ধারণা পেয়েছি। আমি পরিষ্কার ধারণা দিয়েছি আগের ক্লাসগুলোতে। ব্যাস বাক্যের পূর্বপদ, উত্তরপদ, সমস্ত পদ এবং সমস্যমান পদগুলো কি কি, এগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আমার মনে হয় তোমাদের বুঝতে খুব সহজ হবে। আমি যে সংজ্ঞাটা দিয়েছি যদি একটি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই। বহুব্রীহি আছে যার, এখানে বহুব্রীহি সমাস আমি লিখেছি বোর্ডে। এর অর্থটা এরকম দাঁড়ায়: বহু অর্থ অনেক, ব্রীহি অর্থ ধান, অর্থাৎ অনেক ধান। এখানে বহুব্রীহি আছে যার, বহুব্রীহি ব্যাস বাক্যটা এরকম, ব্যাস বাক্য বহুব্রীহি আছে যার, এবং বহুব্রীহি সমাস হিসেবে বহুব্রীহি ব্যাস বাক্যে আছে বহু ধান আছে যার। কিন্তু এখানে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝালে আমার মনে হয় তোমাদের বুঝতে সহজ হবে। এই জন্য আমি একটা উদাহরণ লিখে বোঝাই। বহু ধান আছে যার, বহু ধান আছে যার বহুব্রীহি। এখানে এই বাক্যের প্রথম অর্থাৎ পূর্বপদ বহু এবং উত্তরপদ ধান। এখানে বহু অর্থ অনেক, বহু ধান আছে যার অর্থাৎ বহু অর্থ অনেক ধান আছে যার। বহুব্রীহি এর অর্থ হচ্ছে, আমরা এখানে বুঝলাম বহু ধান আছে যার বহুব্রীহি। এখানে বহু অর্থ অনেক, ব্রীহি অর্থ ধান। বহু অর্থ অনেক, ব্রীহি অর্থ ধান। বহুব্রীহি আছে যার পূর্বপদ বহু, পরপদ ব্রীহি। বহুব্রীহি আছে যার অর্থাৎ বহু ধান আছে যার। এখানে স্বভাবতই আমাদের ধারণা হবে এরকম যে বহুব্রীহি মানে তো অনেক ধান, তাহলে বহুব্রীহি এখানেও ধান। কিন্তু এই বহুব্রীহির অর্থ হচ্ছে অনেক ধান, অনেক ধানের মালিককে বোঝায়।
এখানে অনেক ধান আছে এমন লোককে বোঝায়, অর্থাৎ এখানে বহু ধান আর এই বহুব্রী হচ্ছে, এই বহুব্রী অর্থ হচ্ছে অনেক ধান বা অনেক ধান আছে যার, এই বহুব্রী হচ্ছে অর্থাৎ সমাস নিষ্পন্ন হওয়ার পরে আমরা যে সমস্ত পদে যে শব্দটি পেয়েছি অর্থাৎ যে সমাসটি পেয়েছি এর অর্থ হচ্ছে ধানের মালিককে বোঝাচ্ছে, বহু ধান অর্থাৎ ধানের লোককে মালিককে বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে বহু ধান আছে যার, অর্থাৎ কে, নিশ্চয় কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখানে বহু ধান অনেক ধান, কিন্তু এখানে হবে এই বহুব্রী অর্থ হবে অনেক ধান আছে যার এমন ব্যক্তি বা লোককে বোঝাচ্ছে, অর্থাৎ ধানের মালিককে বোঝাচ্ছে। আমার মনে হয় ধারণা পরিষ্কার হবার কথা। এখানে বহু ধান অনেক ধান থাকলেও এই বহুব্রী হচ্ছে, এই বহুব্রী হচ্ছে অনেক ধান, এই বহুব্রী অর্থাৎ সমাসে যখন আসছে তখন বহুব্রী সমাসে এর অর্থ হবে অনেক ধান আছে যার, অর্থাৎ ধানের মালিককে বোঝাচ্ছে। এখন বহুব্রী সমাসে যাতে যার এই শব্দগুলো ব্যাস বাক্যরূপে ব্যবহৃত হয়। যাতে যার এই শব্দগুলো ব্যাস বাক্যে, যাতে যার এই শব্দগুলো ব্যাস বাক্যরূপে ব্যবহার হয়, আমরা সেগুলো দেখি পর্যায়ক্রমে। এখন যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তো আর একটু সহজ হবে। উদাহরণটা এরকম, আশিতে 20 যার, 80-20, 80-20 এর বেশ বাক্য করলে এরকম হয় 80তে 20 যার, 80তে 20 যার, 80-20 হত শ্রী, অর্থাৎ শ্রী হত হয়েছে যার, হত শ্রী। এগুলো হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ। যদি আমরা এরকম করি, এক চোখা, এক চোখা, এক চোখ আছে যার, তাহলে এখানে বোঝাচ্ছে যার বা যাতে, এরূপ বোঝালেই বহুব্রী সমাস হবে। অর্থাৎ বহুব্রী সমাসে শুধু আমরা কাউকে উদ্দেশ্য করে জানবো যে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। যেমন বিড়াল চোখী, বিড়ালের ন্যায় চোখ আছে যার, বিড়াল চোখী। তাহলে যার অর্থাৎ কাকে বোঝাচ্ছে, যার এই চোখ আছে, বিড়ালের ন্যায় চোখ আছে, তাকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝবো যে এই বহুব্রী সমাসে মূলত কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে বলা হয় বা বোঝানো হয়। এখন বহুব্রী সমাসের ব্যাস বাক্যে সহ বা সহিত থাকলে, সমস্ত পদে সহ বা সহিতের স্থলে স বসে। একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে আরো বোঝা সহজ হবে। যেমন সবান্ধব, সবান্ধব, এখানের ব্যাস বাক্য হবে বান্ধবের, বান্ধব সহিত, বান্ধব সহিত, সবান্ধব, সবিনয়, সবিনয়, বিনয়ের সাথে বা বিনয়ের সহিত। যেমন সস্ত্রীক, স্ত্রী সহ, এগুলো সবই ব্যাস বাক্য। আর এইগুলো সমাস, বহুব্রী সমাস। বহুব্রী সমাসের ব্যাস বাক্য বান্ধব সহ বা বান্ধব সহিত, বিনয়ের সাথে বা বিনয়ের সহিত, স্ত্রী সহ, এগুলো ব্যাস বাক্যে সহ বা সহিত থাকলে বহুব্রী সমাসে এসে হবে সেগুলো সবান্ধব, সবিনয়, সস্ত্রীক। অর্থাৎ সহিতের স্থলে সব বসেছে, সাথীর স্থলে সব বসেছে এবং স্ত্রী সহ, শহর পরিবর্তে
বা শহর স্থানে স বসেছে, দন্ত স এগুলো বসেছে। অর্থাৎ যদি ব্যাস বাক্যে স থাকে, শহীদ থাকে, তাহলে সমস্ত পদ হবে ওই পদগুলো ওই শহীদ বা সাথে স্থলে হবে স। আমরা একটু আগাই। এখন আমি আলোচনায় যাব বহুব্রীহি সমাসের শ্রেণীবিভাগে। বহুব্রীহি সমাসের এখন শ্রেণীবিভাগ আলোচনা করব। প্রথমে আমরা জানব যে বহুব্রীহি সমাস কয় প্রকার, কি কি। বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস 8 প্রকার। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, বহুব্রীহি, মধ্যপদ লোপী বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, অলুক বহুব্রীহি ও সংখ্যাবাচক বহুব্রীহি। আমি এগুলো সম্পর্কে পরপর আলোচনা করব, ধারাবাহিকভাবে সবগুলোর আলোচনা করব। প্রথমে আলোচনা করব সমানাধিকরণ বহুব্রীহি সম্পর্কে। সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কাকে বলে জেনে নেই। পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকলেই তাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটু কথা বলে রাখি তোমাদের জ্ঞাতার্থে। পূর্বপদ, উত্তরপদ, সমসমান পদ, সমস্ত পদ, এই পদগুলো সম্পর্কে ধারণা থাকলে সমাস বোঝা কঠিন কিছু না। এবং আমাদের বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে সবাংশেই পদের আলোচনা আছে। সমাসেও ঠিক বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া আলোচনা এসেছে। এই জন্য পদ সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে আমার মনে হয় একটু কষ্ট হবে না বুঝতে। আমি সমানাধিকরণের সংজ্ঞা দিয়েছি এভাবে: পূর্বপদে বিশেষণ এবং পরপদ বা উত্তরপদে বিশেষ্য থাকলে তাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি। এটি আমি বোর্ডে লিখছি না, যেহেতু সময়ের ব্যাপার বেশ সময় সাপেক্ষ। শুধু উদাহরণগুলোই আমি লিখে তোমাদের বোঝাবার চেষ্টা করছি। যদি এখানে একটা উদাহরণ টানি, হৃত সর্বস্ব। হৃত সর্বস্ব। হৃত সর্বস্ব সমানাধিকরণ বহুব্রীহি। হতশ্রী সমানাধিকরণ বহুব্রীহি। এখন যদি এগুলোর ব্যাস বাক্য করা হয় তাহলে হৃত সর্বস্ব, অর্থাৎ হৃত সর্বস্ব হয়েছে যার, বা সর্বস্ব হৃত হয়েছে যার, হৃত সর্বস্ব। হৃত সর্বস্ব হয়েছে যার, হৃত সর্বস্ব অর্থাৎ সব কিছুই হারিয়েছে যে, সমস্ত কিছু বা সকল কিছুই হারিয়েছে যে, হৃত সর্বস্ব। তাহলে যে হারিয়েছে অর্থাৎ কে হারিয়েছে? এখানে আমরা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি, যিনি হোক বা তিনিই হোক, আমরা এখানে একটা বিশেষ্যকে পাচ্ছি। অর্থাৎ এই ব্যাস বাক্যে একজনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। বহুব্রীহি সমাসের আমরা ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করেই সমস্ত কিছু বুঝে পাই। যেমন হৃত সর্বস্ব হয়েছে ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্যে বলা হচ্ছে। আমরা বুঝে নেব যে যদিও তার নাম এসেনি, তারপরও বুঝি পরোক্ষভাবে কোনো একজনকে বোঝাচ্ছে। হৃত সর্বস্ব যার, অর্থাৎ সব কিছুই হারিয়েছে। হৃত মানে হারানো, সর্বস্ব মানে সব কিছুই, সব কিছুই হারিয়েছে যে, বা হৃত সর্বস্ব হয়েছে যার। এখন হতশ্রী, হত হয়েছে শ্রী যার,
বা হত শ্রী হয়েছে যার, এখানে বলি হত হয়েছে শ্রী যার, হতশ্রী, অর্থাৎ হত অর্থ নষ্ট হয়ে যাওয়া, শ্রী অর্থ সৌন্দর্য, সৌন্দর্য নষ্ট হয়েছে যার। তাহলে সৌন্দর্যকে বোঝাচ্ছে না, হতকেও বোঝাচ্ছে না, কিন্তু এটা হয়েছে যার ক্ষেত্রে শুধু তাকেই বোঝাচ্ছে, তিনি যেই হন না কেন, পরোক্ষভাবে তাকে বোঝাচ্ছে। হত হয়েছে শ্রী যার, এটি সমানাধিকরণ বহুব্রীহি। এখন আলোচনা করব ব্যাধিকরণ বহুব্রী। এখন আলোচনা করব ব্যাধিকরণ বহুব্রী সম্পর্কে। ব্যাধিকরণ বহুব্রীর সঙ্গে এমন পূর্বপদ ও উত্তরপদে, পূর্বপদ ও উত্তরপদে কোনোটির অর্থ বোঝায় না, পূর্বপদ বা উত্তরপদে বিশেষ বিশেষণ কোনোটি বোঝায় না, তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। ব্যাধিকরণ বহুব্রীহি এর সংজ্ঞাটা এরকম: 80-তে 20 যার, 80-20। এর উদাহরণটা এরকম যে 80-তে 20 যার, 80-20। 80-তে 20 যার, 80-20। 80-20 এখানেও একই কথা, আমি যে কথাটা আগে বলেছি। এখানে কোনো কিছুকে উদ্দেশ্য করে বলছে, ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, তার উদ্দেশ্য করে বলেছে 80-তে 20 যার। 80 মানে দাঁত, 80 মানে দাঁত, আর 20 মানে প্রাণনাশক একটা কিছু। এখন দাঁতে 20 যার, তো দাঁতে 20 যার বলতে আমরা কি বুঝি? 80-20। এখন এখানে 80-20 হচ্ছে 80-20 সাপের কথা বলা হয়েছে। 80-20 মানে সাপ, যে দাঁতে বিষ ধারণ করে, অর্থাৎ দাঁতে বিষ ধারণ করে বলে এখানে 80-তে বিষ ধারণ করে, অর্থাৎ দাঁতে বিষ ধারণ করে বলেই সাপকে বলা হয় 80-20। এখন আলোচনা করব ব্যতিহার বহুব্রী সম্পর্কে। ব্যতিহার বহুব্রী সমাস। ব্যতিহার বহুব্রী সমাসের সংজ্ঞা: ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী হয়। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী হয় পূর্বপদে আ এবং উত্তরপদে বা পরপদে ই যুক্ত থাকে। একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা বুঝে নেই। যেমন হাতাহাতি, হাতা হাতি, এখানে হাতের সাথে আ এবং হাতির সাথে ই যুক্ত হয়েছে, হাতা হাতি। এখানে আমি আগে বলেছি যে পূর্বপদের সাথে আ এবং পরপদের সাথে ই যুক্ত থাকলে সেটি হবে ব্যতিহার বহুব্রী সমাস। হাতের সাথে আ এবং হাতির সাথে ই, হাত যোগ আ, হাতা, হাত যোগ ই, রস্বই, হাতি, হাতাহাতি। অর্থাৎ পূর্বপদে হাতের সাথে আ যুক্ত হয়েছে এবং পরপদ হাতের সাথে, পরপদ হাত, উত্তরপদ হাত, তার সাথে যুক্ত হয়েছে ই। তাহলে হাত যোগ আ, হাতা, এবং হাত যোগ ই, হাতি। পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত হয়েছে হাতাহাতি। অর্থাৎ হাতে হাতে যে যুদ্ধ, এটি ব্যতিহার বহুব্রী। এরকম আরও বহুব্রী সমাস আছে ব্যতিহার বহুব্রী, যেমন গলাগলি, গলায় গলায় পীড়িত, গলাগলি। কানে কানে কথা, কানাকানি। এখানেও সে কানের সাথে আ, কানা হয়েছে কানের সাথে ই, কানি। গলার সাথে গলা, গলার সাথে আ এসে গলা, গলার সাথে ই বসে গলি। অর্থাৎ এখানে প্রত্যেকটা বহুব্রী ব্যতিহার বহুব্রী সমাসের সাথে আ এবং ই যুক্ত হয়েছে, এবং আ ই যুক্ত থাকলে সেটি হবে ব্যতিহার বহুব্রী। এখন আলোচনা করব
ন বহুব্রীহি। ন বহুব্রীহি সম্পর্কে সঙ্গে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য। সেটি হচ্ছে ন বহুব্রীহি আমরা এখন আমি আলোচনা করব, কিন্তু তার আগে তৎপুরুষ সমাসে ন তৎপুরুষ পড়েছি। তোমরা যারা আমার সাথে ওই দিন আমার ক্লাসের সাথে যুক্ত ছিলে, আমার মনে হয় স্মরণে আসবে যে ন বহুব্রীহি এখানে পড়ার আগে একটু বলে নিই যে ন অর্থ নাবাচক, নয়ের নাবাচক অব্যয়। ন হচ্ছে নাবাচক অব্যয়, এর অর্থ এরকম না, নেই, না, নেই, নয়, নাই। এর অর্থটা এরকম বোঝায় যে না, নেই, নাই, নয় এরূপ বোঝায়। অর্থাৎ বিশেষ্য পূর্বপদের সাথে বিশেষ্য পূর্বপদের পূর্বে ন অব্যয় যুক্ত হলে যে সমাস হয় সেটি হবে ন বহুব্রীহি সমাস। ন তৎপুরুষ সমাস হবে না। ন তৎপুরুষের কথা একটু বলে এই মুহূর্তে একটু বললে তোমাদের জন্য সুবিধা হবে, না হলে হয়তো দুটোই গুলিয়ে যাবে। একটু বলছি, ন অব্যয়বাচক শব্দের অর্থটা এরকমই, না, নেই, নাই এরকমই। ওখানেও তৎপুরুষ সমাসের একই অর্থ প্রকাশ করেছে, কর্মধারা বহুব্রীহি সমাসের একই অর্থ। কিন্তু যদি তৎপুরুষ সমাসের নিয়মে ন যুক্ত সমাসগুলো যদি তৎপুরুষের নিয়মে হয় তাহলে সেটি হবে ন তৎপুরুষ, আর যদি বহুব্রীহি সমাসের নিয়মে হয় সেটি হবে ন বহুব্রীহি। এখানে একটু বলি, উদাহরণ দিলে তোমাদের জন্য আরও সহজ হবে। ন বহুব্রীহি সমাস, এর উদাহরণ এরকম আগে উদাহরণে নেই তার। ন তৎপুরুষ সমাস এবং ন বহুব্রীহি সমাসের উদাহরণটা কাছাকাছি, কিন্তু বোঝার বিষয় হচ্ছে এখানে এটাই যে ওখানে শুধু বলা হবে নেই জ্ঞান, নেই তার, কিন্তু নেই জ্ঞান যার, এই যার কথাটা আসবে না। তৎপুরুষ সমাসে যার কথাটা আসে না, বা নেই তার যার, এই যার কথাটা আসে না। শুধু নেই তার, বেতার, নেই জ্ঞান, অজ্ঞান, নেই আচার, অনাচার এরকম। কিন্তু কার নেই এই কথাটা তৎপুরুষ সমাসে আসে না, এটা বহুব্রীহি সমাসে আসে। যে নেই জ্ঞান যার বা নাই জ্ঞান যার, অজ্ঞান, নাই ভুল যার, নির্ভুল, নাই তার যার, বেতার। আমরা একটা উদাহরণ জানি, দিয়ে আমি উদাহরণ দিয়ে একটু বোঝাবার চেষ্টা করি, তাহলে আরও সহজ হবে। এখানে নাই ভুল যার, নির্ভুল, নির্ভুল, তারপর অজ্ঞান, বেতার, যেগুলো আমি বললাম এইগুলো সম্পর্কেই একটু আলোচনা করি। নির্ভুল অর্থাৎ নাই ভুল যার, নির্ভুল। এখানে যার শব্দটি এসেছে বহুব্রীহি, এই যারটা দেখলে আমরা বুঝবো যে এটা বহুব্রীহি সমাস। যদি না থাকে তাহলে সেটি হবে তৎপুরুষ সমাস। নাই তার, নাই তার এটি তৎপুরুষ সমাস। এই পর্যন্ত যদি লিখি, আমি এইটুকু বোঝাই, তাহলে এটি হবে তৎপুরুষ সমাস, ন তৎপুরুষ সমাস। যদি নাই তার বলি তাহলে হবে বেতার, এটাও বেতার। নাই তার, বেতার। যদি এখন লেখা হয় নাই তার যার, আমি যদি এখন লিখি নাই তার যার, তাহলে এটা হবে বহুব্রীহি সমাস। যদি যার শব্দটা না আসে, এটা না থাকে, তাহলে হবে সেটি তৎপুরুষ। যদি নাই তার যার, যার আসে তাহলে এটি বহুব্রীহি, অর্থাৎ ন বহুব্রীহি। আর না থাকলে ন তৎপুরুষ। আমার মনে বুঝতে আমাদের সমস্যা হয়নি, আমি পরবর্তী আলোচনা যাই। এখন আলোচনা করব অলুক মধ্যপদ লোপী কর্মধারয়। মধ্যপদ লোপী মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। এখানেও একটা কথা আছে, যেহেতু ন
শব্দ নবাচক অব্যয় শব্দটি তৎপুরুষে এবং বহুব্রীতে আছে, যে কারণে পার্থক্যটা বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে এত কথা বলতে হলো। এখন এই মধ্যপদ লোপী এটি কর্মধারের সমস্যাও আছে, আবার বহুব্রীতেও আছে। তার পার্থক্যটা এরকম, মধ্যপদ লোপী কর্মধারায় এখানে, আর মধ্যপদ লোপী বহুব্রী এখানে। পার্থক্যটা এখানে এরকম, মধ্যপদ লোপী কর্মধারায় আছে, মাঝখানে শুধু একটা চিহ্ন, মাঝখানে একটা পদ যেটা লোপ পাবে, সেটাই লোপ পেয়ে সমস্ত পদে উত্তরপদ এবং উত্তরপদ এবং পূর্বপদ এবং উত্তরপদ ওরা সমস্ত সমাসে বা সমস্ত পদে যাবে, কিন্তু মধ্যপদটা যাবে না, সেটা লোপ পাবে। সেটা কর্মধারয় সমাসের ক্ষেত্রে যেমন একটু যদি বোঝায়, যে মুখে বলি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে সিংহ চিহ্নিত আসন, মাঝখানে চিহ্নিত আছে, এটা লোপে সিংহ আর আসন বেশ সমাজ গঠিত হবে, ওটা কর্মধারায় মধ্যপদ লোপী কর্মধারায়। কিন্তু মধ্যপদ লোপী বহুব্রীর ক্ষেত্রে সংজ্ঞাটা আমি এভাবে দিই, বাক্যের বোঝানোর ক্ষেত্রে ব্যাস বাক্যের কোনো অংশ বা সমাসের সমস্ত পদের কোনো অংশ লোপ পেতে পারে। বাক্যে ব্যাখ্যার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে যদি সমস্ত পদের বাক্যাংশে, অর্থাৎ সমাস বা ব্যাস বাক্যের কোনো অংশ, কোনো বাক্যাংশ লোপ পেয়ে সমাস গঠিত হয়, ওখানে শুধু শব্দ লোপ পেয়েছে তৎপুরুষের ক্ষেত্রে, এখানে বাক্যাংশ লোপ পেতে পারে, অর্ধেক বাদ যেতে পারে। যে বাক্যাংশের লোপ পেয়ে যদি সমাস গঠিত হয়, সেটি হবে বহুব্রীহি মধ্যপদ লোপী কর্মধারায়। এই যে বহুব্রীহি মধ্যপদ লোপী, এই মধ্যপদ লোপী বহুব্রীহির সমাসটা শুধু একটা অংশ না, বাক্যের অর্ধেক যেতে পারে, একটা শব্দ নয়, একটা শব্দ আমরা লক্ষ্য করেছি কর্মধারায় গিয়েছে, শুধু ওই কর্মধারার ক্ষেত্রে একটা শব্দ লোপ পেতে পারে, কিন্তু বহুব্রীহির ক্ষেত্রে বাক্যের একাধিক শব্দ লোপ পেতে পারে, দুই বা ততোধিক শব্দ লোপ পেতে পারে। সেটা বাক্যাংশ বলবো আমরা, যাই বাক্যের কোনো অংশ সমস্ত পদে বাক্যের কোনো অংশ লোপ পেয়ে যদি সমাস হয়, সেটি হবে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। উদাহরণ দিলে হয়তো আরেকটু পরিষ্কার হবে। গায়ে হলুদ, গায়ে হলুদ এর ব্যাস বাক্য হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। মুখে ভাত, মুখে ভাত এটিও মধ্যপদ লোপী বহুব্রীহি। গায়ে হলুদ, মুখে ভাত, এরকম এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হবে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত। এগুলি সবই মধ্যপদ লোপী বহুব্রীহি। যদি একটু লিখে দেখায়, যেহেতু আলোচনা করেছি, ব্যাখ্যার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে বাক্যাংশ লোপ পেতে পারে, অর্থাৎ বাক্যাংশ লোপে যে সমাস হয় সেটি হচ্ছে মধ্যপদ লোপী বহুব্রীহি সমাস। সেটি কীরকম? গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে ওখানে কি আসছে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, এই ব্যাস বাক্যে শেষের অংশটুকু পুরোটাই লোপ পাচ্ছে, গায়ে হলুদ থাকছে আর লোপ পাচ্ছে দেয়া হয় যে অনুষ্ঠানে, এই অংশটুকু লোপ পাচ্ছে, লোপ পেয়ে থাকছে শুধু গায়ে হলুদ। অর্থাৎ এই ব্যাস বাক্যের, একটু আগে বলেছি, এই ব্যাস বাক্যের এটা বেশির অংশ বাদ যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য থাকবে যে কাকে বলা হচ্ছে সেটা ঠিক আছে কিনা। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, অর্থাৎ অনুষ্ঠানটার নামকরণ গায়ে হলুদ দিয়েছে, অর্থাৎ গায়ে হলুদ দেওয়া হয় বলে সেই কারণে গায়ে হলুদটা রাখা হয়েছে, যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, লোপ পেয়েছে শুধু দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা লোপ পেয়েছে। এখানে শুধু শব্দ লোপ পায়নি, একটা বৃহৎ একটা অংশ, একটা বাক্যের বৃহৎ অংশ বাদ পড়েছে, কিন্তু কর্মধারের ক্ষেত্রে সেটি নাই, শুধু একটি বাদ শব্দ লোপ পেলে সেটা মধ্যপদ লোপী কর্মধারা হবে, সেটা মাঝখান থেকে যাবে। কিন্তু এখানে বহুব্রীহির ক্ষেত্রে মাঝখান না, শেষের দিকটাও যেতে পারে, সেটা একটি শব্দ না একাধিক শব্দ যেতে পারে, পার্থক্যটা এখানে। এখন আলোচনা করব প্রত্যয়ান্ত বহুব্রীহি। এখন আলোচনা করব প্রত্যয়ান্ত বহুব্রীহি।
প্রত্যয় সম্পর্কে আমাদের প্রত্যয়ান্ত বহুব্রী প্রত্যয় সম্পর্কে ধারণা থাকলে আমাদের বহুব্রী সমাস প্রত্যয়ান্ত বহুব্রী সমাস চেনা খুব সহজ হবে। এখানে বোঝানো হয়েছে যে বিশেষের সাথে বা শেষে অ, ও, এ ইত্যাদি যুক্ত হলে সেটি হবে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। সেগুলো কীরকম একটু দেখায়। যেমন ঘরমুখ, ঘরমুখ, এক চোখা, এক চোখা। ঘরের দিকে মুখ জারির ব্যাস বাক্য করলে এরকম হয় যে ঘরের দিকে মুখ যার, ঘরমুখ। যার শব্দটা দিতে হয় যেহেতু বহুব্রী সমাস, একদিকে চোখ যার, এক চোখা। তাহলে এখানে আমরা প্রত্যয় খুঁজে পাবো কিভাবে? এখন দেখি এখানে সমাস প্রত্যয়ান্ত সমাস ঘরমুখ এক চোখা। তাহলে এখানে প্রত্যয় এসেছে ঘরমুখ অর্থাৎ মুখ যোগ ও মুখ। এখানে যদি বলা হয় মুখ, মুখ যোগ ও মুখ, এখানে চোখা, চোখের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, চোখ যোগ আ, চোখা। তাহলে আমাদের বুঝতে খুব সহজ হয়ে গেল যে প্রত্যয়ান্ত বহুব্রী সমাস কি, যে শব্দের শেষে বা বিশেষের শেষে ও, আ, এ এই প্রত্যয় যদি যুক্ত থাকে, প্রত্যয়গুলো যুক্ত থাকলে আমরা বলবো সেটি প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। এখন আলোচনা করব অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি আবার সেই একই কথায় আসতে হচ্ছে, যেহেতু যে সমাসগুলো আমরা এর আগে আলোচনা করেছি, যেমন মধ্যপদ কর্মধারায় ন তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, সেই অলুক সমাস এখানেও আছে, অলুক বহুব্রীহি। এটা নিয়ে আবার একটু কথা বলতে, যেহেতু পার্থক্যটা বোঝানোর জন্য আমাকে কয়েকটি কথা বলতে হবে। সেটি হচ্ছে এরকম, অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি আমরা দ্বন্দ্ব সমাসে পড়েছি যে উত্তর পদ এবং পূর্বপদের কোনোটাতেই বিভক্তি লোপ পায় না, অর্থাৎ বিভক্তির লোপ ছাড়াই সমাস যদি গঠিত হয় সেটি অলুক দ্বন্দ্ব হবে। বিভক্তির লোপ ছাড়াই বা অলুক তৎপুরুষে আছে, যদি সেখানে আলাদাভাবে দেখানো হয়েছে ষষ্ঠী বিভক্তি যোগে ষষ্ঠী তৎপুরুষ, সেখানে ষষ্ঠী বিভক্তি যুক্ত হলে সেটি ষষ্ঠী তৎপুরুষ হবে। সেটা বিভক্তির ক্ষেত্রে উত্তরপদ ও পূর্বপদের বিভক্তি যোগে সমাসে সেটি উত্তরপদ ও পূর্বপদের বিভক্তি লোপ ছাড়াই যে সমাস হবে সেটি হবে ষষ্ঠী তৎপুরুষ। কিন্তু এখানে আমরা অলুক তৎপুরুষ, কিন্তু এখানে অলুক বহুব্রী এসেছে। এটা এভাবে যে এখানে উত্তরপদ ও পূর্বপদ কোনোটি পরিবর্তন না হয়ে, এখানে কোনো বিভক্তির কথা বলা হয়নি, বিভক্তির কথা বলা হয়েছে তৎপুরুষ সমাসে। যদি বিভক্তি পরিবর্তিত না হয়ে বা অপরিবর্তিত অবস্থায় সমাস গঠন করে সেটি হবে অলুক তৎপুরুষ। কিন্তু এখানে বিভক্তির কোনো আলোচনা আসেনি, এখানে শুধু পদের আলোচনা এসেছে যে পূর্বপদ ও উত্তরপদ, ব্যাস বাক্যের পূর্বপদ ও উত্তরপদ অপরিবর্তিত হয়ে অর্থাৎ পরিবর্তন না হয়ে যে সমাস হবে সেটি হবে অলুক বহুব্রীহি, সেটি হবে অলুক বহুব্রীহি সমাস। যেমন মাথায় গামছা যার, মাথায় গামছা, মাথায় গামছা যার, মাথায় গামছা। হাতে ঘড়ি যার, হাতে ঘড়ি, হাতে ছড়ি যার, হাতে ছড়ি। এরকম যে হাতে ছড়ি ব্যাস বাক্যে আছে সমস্ত পদও সেই হাতে ছড়ি। মাথায় গামছা ব্যাস বাক্যে আছে বহুব্রী সমাস গঠিত হয়েছে সেই মাথায় গামছা দিয়ে, যে এখানে কোনো পদের পরিবর্তন হয়নি, এখানে বিভক্তির কথা বলা আছে। বিভক্তি হলে তৎপুরুষ অলুক তৎপুরুষ হবে, কিন্তু এখানে বিভক্তি নেই, এখানে পদের কথা বলেছে। কোনো পদ পরিবর্তন না হয়ে উত্তর এবং পূর্বপদ কোনোটি পরিবর্তন না হয়ে যদি সমাস গঠন করে সেটি হবে অলুক বহুব্রীহি সমাস। আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। পরবর্তী আলোচনা হচ্ছে আমার শেষ বহুব্রীহি সমাসের শেষ সমাসটা হচ্ছে, আমরা প্রকার জেনেছি 8টি, 7টি আলোচনা হয়েছে, আর একটি বাকি আছে, সেটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস।
সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই সংজ্ঞাটা আছে এরকম যে প্রথমেই সংখ্যা এবং পরে বিশেষ্য পদ থাকবে। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য থাকবে এবং সমস্ত পদে বিশেষণ আসলেই সেটি হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। প্রথমে সংখ্যাবাচক শব্দ, তার সাথে থাকবে বিশেষ্য এবং বিশেষ্য সংখ্যাবাচক শব্দ মিলে যে সমাস গঠিত হবে অর্থাৎ সমস্ত পদ হবে সেটি হবে বিশেষণ। তাহলে আমরা বুঝবো যে এটি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এর উদাহরণটা দিই। চৌচাল আছে যার, চৌচালা, চৌচালা, পাঁচচালা, চার পায়া, চার পা আছে যার, চার পায়া, এরকম তিন মাথা আছে যার, তিন মাথা বা তে মাথা। এইগুলো হচ্ছে সংখ্যাবাচক। এগুলো আমি আর লিখে দেখাচ্ছি, মুখে একটু ভালো করে বলে আর একটু পরিষ্কার হয়ে যাক আমাদের ধারণা যে একদিকে মুখ আছে যার বা এক চাল আছে যার, এক চালা, চার চাল আছে যার, চৌচালা, তিন মাথা আছে যার, তে মাথা, চার পায়া আছে যার, চার পায়া। এগুলো সবই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো বোঝাতে এবং আশা করি তোমরা বুঝেছো। আমি আমার পাঠের শেষের দিকে চলে আসছি। আমি একটু কথা বলি শেষ বেলাতে যে আমি যে আজকে যে বিষয়টা উপস্থাপন করলাম এখান থেকে তোমাদের বাড়ির কাজ থাকবে বহুব্রীহি সমাস কি এর সঙ্গে এবং প্রত্যেকটি বহুব্রীহি সমাসের দুটি করে উদাহরণ তোমরা খাতায় লিখবে এবং তোমাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে বাড়িতে বেশি বেশি এগুলো অনুশীলন করবে এবং আমার পরে যে ক্লাসগুলো হবে এবং এ পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে এবং আরও পরে যে ক্লাসগুলো হবে আমাদের অনলাইনের সব ক্লাসগুলো তোমরা মনোযোগের সাথে দেখবে এবং অনুশীলন করবে, বারবার বাড়িতে অনুশীলন করবে। আমি আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার পাঠের শেষের দিকে এই জন্য তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আজকের দিনটা সবার ভালো যাক, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার প্রতি আমার দোয়া আশীর্বাদ। সবাইকে ধন্যবাদ।